হাজার বছরের ইতিহাসে ইরানের যে শক্তি, যে মিথ, এই মিথটাকে কিন্তু ভাঙতে পারলো না ইউএসএ এবং ইসরায়েল একসাথে। ইরানের দিক থেকে যেটা বিশাল অর্জন, ইউএসএর দিক থেকে বিশাল পরাজয়। এই যুদ্ধের পরে কারা দুর্বল হলো? আমরা তো ইরানকে দুর্বল দেখতে পাচ্ছি না। এবং ইসরায়েলের ইচ্ছা ছিল যে মানে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের মতো করে সাজানো, এবং তার যে সহযোগী শক্তি ছিল তার মধ্যে ভারত আছে। সো বৃহত্তর ইসরায়েল বা বৃহত্তর জিউস কান্ট্রি করার জন্য ইসরায়েলের যে স্বপ্ন, সেটাও কিন্তু খান খান হয়ে গেছে। সো এই শান্তি চুক্তি যে অবস্থায় যাক না কেন, একটা বিষয় আমি নিশ্চিত, ইরান কোনো অবস্থায় তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের প্রজেক্ট থেকে সরে আসবে না। এবং আমার ধারণা অতি সত্বর খুব অল্প সময়ের মধ্যে ইরান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে যাচ্ছে। ভবিষ্যতে আমার মনে নাকে খত দিয়ে ইউএসএ একটাই স্বপ্ন নেবে, আর যাই হোক ইসরায়েলের কথায় আমাদের কোন অবস্থাতে ইরানের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। ভবিষ্যতে একদিন পানির জন্য যুদ্ধ হবে, তাহলে আসলে বাংলাদেশ আর ভারতের ভিতরে একটা যুদ্ধ হয়তো অপেক্ষা করছে। তাহলে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে যুদ্ধ লাগবে, তাহলে ইরান যুদ্ধ থেকে আমাদের আসলে কি শেখার আছে? আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে শত্রু ভাবতে চাই না। আমরা যেই বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করবে সেই আমাদের শত্রু। আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত অনুষ্ঠান মুখোমুখিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইরান যুদ্ধ প্রসঙ্গ এবং ইরানের সাথে আসন্ন যে শান্তি চুক্তি, সেই প্রসঙ্গে কথা বলবো। আর কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট বক্তা, জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, জনতার দলের পক্ষ থেকে আপনি ইরান এমবাসিতে গিয়েছিলেন এবং তাদের শোক বই স্বাক্ষর করেছেন। স্যার, তাদের মনোবল কেমন দেখেছিলেন তখন? জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যখন যুদ্ধ শুরুর একদম প্রথমের দিকেই আমরা জনতার দলের পক্ষ থেকে ইরানি রাষ্ট্রদূতের সাথে দেখা করেছিলাম, এবং তখনই ইরানের সম্ভাব্য বিজয়ের কথা আমরা জানিয়ে এসেছি, এবং দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে একটা অন্যতম আলোচনার বিষয় ছিল যে হরমুজ প্রণালী দিয়ে যেন বাংলাদেশমুখী তেলের জাহাজগুলিকে চলাচলের অনুমতি দেয়া হয়। তো তারা সেই কথাটা রেখেছেন এবং আমাদের এই যাওয়াটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং বাংলাদেশের সাধারণ মানুষের তাদের প্রতি যে সমর্থন, সেটার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ যে এখন একটা এমন পর্যায়ে এসছে যে তারা তখন যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে সমগ্র ইরান আজকে একতাবদ্ধ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে, আমার মনে হয় সেই নৈতিক অবস্থানে তারা জয়লাভ করেছেন। তো যুদ্ধটা এখন তাহলে স্যার কোন পর্যায়ে আছে? কারণ আমরা যেটা দেখলাম যে পাকিস্তান ব্রোকার্ড যে একটা মানে পিস অ্যাকর্ডের প্ল্যান ছিল, সেটা একবার মানে টপসি-টাইপি হয়ে গেল। তারপরে আবার দেখলাম যে ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। একবার যুদ্ধবিরতি চলছে বলে ট্রাম্প দাবি করছে, ইসরায়েল আবার আক্রমণ করছে। তো এত কিছুর পরে এসে এখন শোনা গেল যে জিনেভাতে সম্ভবত একটা ফাইনাল শান্তি চুক্তি অথবা যুদ্ধবিরতি চূড়ান্ত হতে চলেছে। আপনার কি মনে হয় যে এটা কি আরেকটা ট্রাম্পের ব্লাফ, নাকি সামথিং ইজ রিয়েলি গোয়িং টু হ্যাপেন? আগামী শুক্রবার জেনেভাতে যে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, এটার বিস্তারিত বিষয় আমি যতটুকু অনুধাবন করলাম যে এটা একটি অস্থায়ী ব্যবস্থা এবং ভঙ্গুর। কেননা এটার মূল প্রতিপাদ্য যেটা, যে পরবর্তী 60 দিন 60 ডেইজের জন্য যুদ্ধের গতি, মাত্রা, প্রকৃতি কোন দিকে যাবে তার একটা আলোচনা চলমান থাকবে এই 60 দিনের মধ্যে। ইটস নট দ্য এন্ড অফ ওয়ার। নো, এটা এন্ড অফ ওয়ার তো নয়ই, এবং এটা কোনো স্থায়ী চুক্তিও না। বড় একটা স্থায়ী চুক্তি করার জন্য এটা প্রাথমিক পর্যায়ের একটা আলোচনা পর্ব, যাতে এটাকে আমরা স্টেলমেট বলতে পারি। এখানে যে বিষয়গুলি এসছে তার মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, এরকম একটা পয়েন্ট এসছে। দ্বিতীয়ত হলো প্রকারান্তরে
যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে ইউএসএর যে ব্লকেড আছে ইরানের বন্দরমুখী, এই ব্লকেডটা প্রত্যাহার করা হবে। সো এর মাঝে এই 60 দিনের মধ্যে পরবর্তীতে যে মূল ইস্যু যেগুলো কোর বোন অফ কন্টেনশন যেটা নিয়ে, সেটা নিয়ে আলোচনা চলতে থাকবে এর ফাঁকে ফাঁকে। আচ্ছা, এই কোর ইস্যুগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিষয়গুলো থেকে সরে আসবে কি আসবে না, সে ক্ষতিপূরণ পাবে কি পাবে না, এই বিষয়গুলি যেমন আছে তেমন একইভাবে ইউএসএ ভবিষ্যতে মানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান করবে কিনা, এই ধরনের বিষয়গুলি আছে। এখন সুতরাং এই যে যেগুলি মানে মূল বা কোর ইস্যুস, সেগুলির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না হয়, এখন পর্যন্ত কিন্তু টাইট লিপ, উভয় দেশেই কেউ মুখ খুলছে না। বলা হচ্ছে যে প্রায় 14টা পয়েন্টের উপরে বা 14 দফা আলোচনা হতে যাচ্ছে। কিন্তু এখানে যে মূল সমস্যা ইসরায়েল কেন্দ্রিক বা ইসরায়েল যে বিস্ফোরা এই পুরো পরিস্থিতির জন্য, সেটার ব্যাপারে কিন্তু কোনো ধরনের এজেন্ডা এর মধ্যে নাই, এই আলোচনার টেবিলের মধ্যে নাই। সুতরাং সব কিছু মিলে আমি বলবো যে এখানে আশাবাদী হওয়ার তেমন কোনোই কিছু এখন দেখা যাচ্ছে না। মানে আমরা শুধুমাত্র দেখছি যে একটা দীর্ঘ লম্বা টানেলের অপর সাইডে আমরা সামান্য আলো দেখতে পাচ্ছি, কিন্তু এই আলোটা কি আলো না আলেয়া, এটা তো এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এখন স্যার এই লেটেস্ট জেনারেশনের যে ওয়ারফেয়ার, এই ওয়ারফেয়ারের এই অদ্ভুত ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? যেমন আমেরিকায় ব্যবসা বাণিজ্য চলছে, ইমিগ্রেশন চলছে, মাইগ্রেশন চলছে, পড়াশোনা চলছে, তারা পুরো পৃথিবীতে দৌড়দণ্ড প্রতাপে সব কাজ চালিয়ে যাচ্ছে, ডিপ্লোমেসি চলছে। ইরানও আবার যুদ্ধও করছে, তার পাশাপাশি আবার ইরানের ব্যবসা বাণিজ্য চলছে, সে তেল বিক্রি করছে, তার টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করছে, ইভেন ট্রিটমেন্ট সেক্টরে তারা মেডিকেল সেক্টরে অ্যাডভান্সমেন্ট করছে। সামনে আবার সুপ্রিম লিডারের জানাজা আছে, সেখানে আবার তারা বহির্বিশ্ব থেকে বিভিন্ন ডিগনিটারিজদেরকে ইনভাইটও করছে। আসলে এটা কি দিন শেষে যুদ্ধ খেলা হয়ে যাচ্ছে? যুদ্ধ খেলা ঠিক আমি বলবো না, বিকজ এখানে যে পরিমাণ ওয়ার এফোর্ট দেয়া হয়েছে বা যে পরিমাণ খরচ হয়েছে, আপনি দেখুন মিডনাইট হ্যামার এক রাতের অপারেশন, তার খরচ হয়েছে $2 বিলিয়ন ইউএসের জন্য, এবং এত টাকা খরচ করে, এবং ইরান তো তার সর্বস্ব দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। সুতরাং এটাকে যুদ্ধ খেলা বলা যাবে না। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মানে রিডিমিং ফিচার্স অফ দিস ওয়ার যদি আমরা বলি, তার মধ্যে একটা জিনিস খুবই সুস্পষ্ট, যে 1000 বছরের ইতিহাসে ইরানের যে শক্তি, যে মিথ, এই মিথটাকে কিন্তু ভাঙতে পারলো না ইউএসএ এবং ইসরায়েল একসাথে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইউএসএ ইসরায়েল শুধু না, মধ্যপ্রাচ্যের অনেক দেশ সহ। সুতরাং যে জায়গাটায় মানে ইরানের অর্জন, সবচেয়ে বড় অর্জন, এটা নৈতিক বিজয়, তারা তা কিন্তু পেয়েছে। এই যে 4000-5000 বছর ইতিহাসে ইরানকে কেউ কখনো দখল করতে পারে নাই বা পদানত করতে পারে নাই, এটা আবার প্রমাণিত হলো। দ্বিতীয়ত হলো ইউএসএর জন্য যেটা সবচেয়ে বড় মিথ ছিল, যে ইনভিনসিবল পাওয়ার, তাকে কেউ কখনো ঠেকাতে পারবে না, কেউ কখনো প্রতিহত করতে পারবে না, সেই মিথটা ভেঙে গেল। সো ইরানের দিক থেকে যেটা বিশাল অর্জন, ইউএসএর দিক থেকে বিশাল পরাজয়। দ্বিতীয়ত হলো মধ্যপ্রাচ্যে কিন্তু প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে গালফ স্টেট যারা ইউএস মার্কিন নির্ভর নিরাপত্তার স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন কিন্তু ভেঙে খান হয়ে গেছে। এখন সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য সহায়তা করবে। এখন দেখুন যে এই যুদ্ধটা শুরুর সময় মানে দীর্ঘদিন ধরে ইসরায়েলের যে চিন্তা ভাবনা ছিল যে 4-5টা লক্ষ্যকে নিয়ে এই যুদ্ধ মানে পরিচালনা করতে চাচ্ছিল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আলটিমেট অবজেক্টিভ যেটা ছিল নেতানিয়াহুর, সেটা হচ্ছে ইউএসএ কে যুদ্ধে জড়ানো। সেটা সে পেরেছে, এবং এটা পেরেছে বিকজ অফ মানে ট্রাম্পের ভুল নীতি, এবং আমি বলবো পাগলা নীতি, এরকম একটা নীতির কারণে। কোনো সুস্থ স্বাভাবিক চিন্তাধারার কোনো প্রেসিডেন্ট কিন্তু এ ধরনের পদক্ষেপ নিতেন না। এবং বারবার যদিও ট্রাম্প উতরে যাচ্ছিলেন, কিন্তু সর্বশেষ কিন্তু ইউএস প্রেসিডেন্টের ক্ষমতা সীমিতকরণের যে বিল, এখানে কিন্তু ট্রাম্পের পরাজয় হয়েছে। সো সব কিছু মিলে এখন ট্রাম্পের জন্য সম্মানজনকভাবে
এখান থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ, এবং এইটাকে টার্গেট করে এখন ট্রাম্প সমস্ত কিছু সাজানোর চেষ্টা করছে। অনেকে আবার এটা নিয়ে একটু হাস্যরসও করছে যে যেই হরমুজ খোলা ছিল, এখন এতদিন যুদ্ধের পরে ট্রাম্প এসে বলতেছে হরমুজ খোলা থাকবে, তাহলে এই এতদিনের যুদ্ধের আসলে সার্থকতা কি? যুদ্ধের সার্থকতা তো ওই যে ইসরায়েল যেটা চেয়েছিল যে ইউএসএর মাধ্যমে ইরানকে শায়েস্তা করা, এখন দেখলো তো হচ্ছে না। এর মধ্যে ইরান যেটা করেছে, আমি আগের শোতে বলেছিলাম যে ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র, নিউক্লিয়ার অস্ত্রের থেকেও যেটা ভূ রাজনৈতিক অস্ত্র, যেটা মানে শক্তিশালী ইরানের আছে ব্যবহার করার মতো, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা আমরা ব্যাখ্যা করেছি। শুধু হরমুজ প্রণালী নয়, হরমুজের এদিকে আপনি হরমুজ, ওদিকে হচ্ছে লোহিত সাগর, বাব এল মানদেব। এখন কেন বাব এল মানদেব তারা নিয়ন্ত্রণ করছে? বিকজ অফ হুতি, ইয়েমেনের হুতিদেরকে দিয়ে। সুতরাং যখন আপনি হরমুজ মানে বাদ দিয়ে বিকল্প পথে হাঁটতে যাবেন, ওখানে আবার হুতিদেরকে দিয়ে বাব এল মানদেব প্রভাবিত করবে। সুতরাং পুরো মধ্যপ্রাচ্যের যে এই এনার্জি সিকিউরিটির যে গেটওয়ে, এই দুইটার উপরে ইরান প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করতে পারেন। আচ্ছা, এখন আসেন যে ইরানের যে মানে প্রক্সি যে গ্রাউন্ডগুলি ছিল, এটার মধ্যে ইয়েমেনে হুতিরা, লেবাননে হিজবুল্লাহ, এমনকি ইরাকে শিয়াজ, হ্যাঁ, সবকিছু মিলে এগুলি কোনোটাই কিন্তু ইউএসএ এবং ইসরায়েল নিবৃত্ত করতে পারলো না। এখন যে জায়গাটা এসে আটকে গেছে, এবং আমি যে জায়গাটা মনে করি এই শান্তি চুক্তিকে প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ করছে বা ব্যর্থ করে দেবে, সেটা হচ্ছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েল আজকেও বলেছে যে কোনো অবস্থাতে দক্ষিণ লেবাননে তাদের অবস্থান থেকে তারা সরে আসবে না। ওরা ল্যাটিনি রিভার পর্যন্ত হিজবুল্লাহ সহ অন্যান্য যে ফোর্সগুলি আছে তাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছে। এখন কথা হলো যে এই যুদ্ধের পরে কারা দুর্বল হলো? আমরা তো ইরানকে দুর্বল দেখতে পাচ্ছি না, কারণ ইরান যে ড্রোন শক্তি, যে ইউএভিস যে শক্তি অর্জন করেছে, এটা মানে অভাবনীয়। এমনকি যারা প্রচ্ছন্নভাবে মার্কিন শক্তিকে সহযোগিতা করছে গালফ কান্ট্রিদের মধ্যে, তার মধ্যে কাতার বা ইউই, গত পরশু দিনেও ইউই আরব আমিরাতে আক্রমণ করেছে। সুতরাং ইরান দেখছে যে তার যে সামর্থ্য আছে, সেখানে সরাসরি ইউএসএ কে আঘাত করতে পারছে না, ইসরায়েলকে আঘাত করতে পারছে না, বাট তাদের যারা দোসর প্রত্যেকের কিন্তু রক্ত ছড়িয়েছে। সুতরাং এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ তারা এখন চিন্তায় পড়েছে যে ভবিষ্যতে ইউএসএর সাথে এই যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি তারা নিয়ে আলোচনা আর করবে কিনা। তাই এটা কি বড় ধরনের প্যারাডাইম শিফট হচ্ছে না? এবং ইসরায়েলের ইচ্ছা ছিল যে বৃহত্তর মানে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের মতো করে সাজানো, এবং তার যে সহযোগী শক্তি ছিল তার মধ্যে ভারত আছে। কিন্তু এর পাশাপাশি এটাকে চ্যালেঞ্জ করে টার্কি এগিয়ে আসছে এই চিন্তা ভাবনার বাইরে। সো বৃহত্তর ইসরায়েল বা বৃহত্তর জিউস কান্ট্রি করার জন্য ইসরায়েলের যে স্বপ্ন, সেটাও কিন্তু খান হয়ে গেছে। তার মানে এখন সার্বিক পরিস্থিতিতে ইরানের যে আমরা যুদ্ধের বিভিন্ন ফেজে যখন দেখলাম তাদের অনেক ড্রোন বা মিসাইল ব্যবহার হচ্ছে, তারপরে কিন্তু নিঃশেষিত, তারা মানে থেমে থাকছে না, আবার নতুন উদ্যমে অল্প সময়ের মধ্যে তারা মিসাইল, ড্রোন এগুলি ব্যবহার করতে, মানে তৈরি, উৎপাদন এবং ব্যবহার করতে পারছে। সো এই শান্তি চুক্তি যে অবস্থায় যাক না কেন, একটা বিষয় আমি নিশ্চিত, ইরান কোনো অবস্থায় তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের প্রজেক্ট থেকে সরে আসবে না, এবং আমার ধারণা অতি সত্বর খুব অল্প সময়ের মধ্যে ইরান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে যাচ্ছে। এটা অপ্রতিরোধ্য অবস্থায় তারা রয়েছে। এই জন্যই সম্ভবত মানে ওভারঅল যে এই যুদ্ধটার কারণে অনেকগুলো ভালনারেবিলিটি যেটা ওয়েস্টের আছে এক্সপোজ হয়ে গেল। যেমন সবাই ধারণা করতো এতদিন যে ইউএসএ অপরাজেয়, সেই ইউএসএ এবং ইসরায়েলের ইহুদি খ্রিস্টান সম্মিলিত বাহিনী যখন ইরানের উপর আক্রমণ পরিচালনা করলো, এবং ইরান যখন কোনো প্রকার সাহায্য ছাড়া একাই তাদেরকে ঠেকিয়ে দিল, তাহলে তো এখন মধ্যপ্রাচ্যের যে সমীকরণটা পরিবর্তিত হতে যাচ্ছে। এই জায়গায় অনেকেই বলছে যে ইরানকে বরং ইউএসএ একটা পরাশক্তি হিসেবে স্বীকৃতিই দিল প্রকারান্তে। কারণ আপনি যেরকম বললেন, এখন তো আর নিউক্লিয়ার প্রোগ্রাম ঠেকাতে পারবে না, সে করবেই।
না, এখানে ইউএস এর স্বীকৃত গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি আজকে পর্যন্ত জেডি ভ্যান্সের যে মন্তব্য বা ট্রাম্পের যে অতিকথন, তাতে একটা জিনিস দেখবেন যে আমাদের বিজয় হয়েছে, ইরান পরাজিত হয়েছে, ইরান নিঃশেষিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে তো ঘটনা হচ্ছে ডিফারেন্ট। বাস্তবে ইরান পরাজিত হয় নাই, ইরানের শক্তি নিঃশেষিত হয় নাই, এবং পৃথিবীর কোনো দেশ কিন্তু ইউএস এর পাশে দাঁড়ায়নি। মানে প্রত্যক্ষভাবে ইউরোপিয়ান দেশ, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, কেউই কিন্তু, স্পেন, কেউই কিন্তু এই ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি। সুতরাং তারা তো বন্ধুহীন হয়ে গেল একদিক থেকে। বরং আপনি দেখেন যে টার্কি যেভাবে এগিয়ে আসছে, পাকিস্তান যেভাবে সহযোগিতা করছে, সবকিছু মিলে ইরানের পাল্লা কিন্তু ভারী। এখন ইউএসএ স্বীকৃতি দিল কি দিল না, তার উপরে কিন্তু ইরান বসে থাকবে না। ইরান তার কর্মসূচি যেটা, ইরান কি বলেছে যে আমি নিউক্লিয়ার কর্মসূচি বন্ধ করে দেবো, আমি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব না? তা তো বলছে না। সুতরাং বলছে এখন ইরান, ইউএসএ চাচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য, আনুমানিক 15-20 বছরের জন্য তারা কর্মসূচি বন্ধ রাখুক। ইরান হয়তো আর সেখানে বলছে 5 বছর। কিন্তু এর ছত্রছায়ায় B2 বম্বার দিয়ে যখন, স্টেলথ এয়ারক্রাফট দিয়ে যখন মানে নাতানজের ওই জায়গায় পৌঁছাতে পারলো না, নিউক্লিয়ার সাইটে, সুতরাং আর কোনো শক্তি দিয়ে পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। তাহলে সার্বিক দিক থেকে মানে ইউএস এর জন্য ছেড়ে দেওয়াকে দেবাছি একটা পদ্ধতি অবলম্বন করা ছাড়া আর কোনো পদ্ধতি নেই। ইউএসএ প্রকারান্তে পিছু হটছে বা সম্মানজনকভাবে পিছু হটার জন্য বিভিন্ন ধরনের এই যে যুদ্ধবিরতির চেষ্টা করছে, এবং সারা বিশ্ব মোটামুটি বুঝতে পারছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা আসলে এই জায়গায় আর তিষ্ঠাতে পারছে না। কিন্তু একটা বিপজ্জনক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ইউএস এর ফ্রেন্ডশিপ ছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে আসলে কেমন বিহেভ করবে, আর ইরানি বা তাহলে মানে ওই ইসরায়েলকে কিভাবে ডিল করবে? দেখুন, ইসরায়েলের বিষয়টি কিন্তু ইউএস এর সাথে জড়িত কোনো সন্দেহ নেই। আমি এর আগে বলেছিলাম যে এর সবচেয়ে বড় যেটা শক্তি সেটা আইপ্যাক, আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, একটা লবি গ্রুপ, যেটা 50s এর দিকে তারা এস্টাবলিশ করেছিল। তো ইউএস এর যত রাজনীতিবিদ আছে, যত মানে মানির ম্যান আছে, সবাই কিন্তু এখানে কন্ট্রিবিউট করে হিউজ। এবং এরা যদি কোনো সময় আইপ্যাক যদি ইউএস এর কোনো দলকে সমর্থন না দেয়, তাহলে যত বড় শক্তিশালী গভর্নমেন্ট হোক না কেন সেটা ফল করবে। সো এই ভীতির কারণে তারা কোনো সময় এই জায়গা থেকে সরে আসতে পারবে না। কিন্তু এককভাবে আমরা যে জিনিসটা আমরা ধারণা করছি যে ইসরায়েলকে সর্বপ্রকার সাপোর্ট ইউএসএ কিন্তু দিয়ে যাবে শেষ পর্যন্ত। কিন্তু এখন যেটা হলো যে আমরা কি মানে এই জিনিসটাকে উড়িয়ে দিব যে ইসরায়েলের নিউক্লিয়ার সক্ষমতা রয়েছে বা তার কাছাকাছি পৌঁছেছে, আছে। তো সুতরাং এখন যে জিনিসটা হবে, একটা জিনিসে একটা জায়গায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আর যুদ্ধে জড়িত হইতে চাইবে না। বুটস অন দ্য গ্রাউন্ড উইল বি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা তো অসম্ভব। এটা তো আমরা বারবারই বলেছি, যে এটা আমি যুদ্ধ শুরুর ডি ডেতে আমি বলেছি যে কোনোদিনে ইনফ্যান্ট্রি বুট না পৌঁছালে, এটা আপনার জেনারেল কলিন পাওয়েলের একটা কথা, যে আমরা আমাদের যত এয়ার পাওয়ার থাক না কেন, আনলেস দ্য বুট অন গ্রাউন্ড, কোনো অবস্থাতে ইরাককেই আপনার সফল হতে পারেনি। সুতরাং ইরান তো অনেক দূরের কথা। সো এই প্রসঙ্গ বাদ। আর যদি কখনো স্থল অভিযান না করা যায়, কোনোদিন ইরানকে তো পরাস্ত করা সম্ভব না। এবং এবার যে পরিমাণ শক্তি, যে পরিমাণ এফোর্ট, যে পরিমাণ অর্থ ব্যয় করে ইউএসএ ইসরায়েলকে সহযোগিতা, ইরানকে পরাজিত করার চেষ্টা করেছে, সেই প্রজেক্টে ফেল হয়েছে। সুতরাং ভবিষ্যতে আমার মানে নাকে খত দিয়ে ইউএসএ একটাই শপথ নেবে, আর যাই হোক ইসরায়েলের কথায় আমাদের কোন অবস্থাতে ইরানের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গায় স্যার, আপনার এই যুদ্ধের পরে যদি আমরা অ্যাপারেন্টলি ধরে নেই যে ইরান জিতলো, তাহলে মধ্যপ্রাচ্যে অলরেডি ইরানের সাথে আদার যে মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো আছে, তাদের তো অনেক আগে থেকে টেনশন আছে। যেমন আমরা জানি স্যার যে সৌদি আরবের সাথে ইরানের অনেকদিন পর্যন্ত দূতাবাসই ছিল না। জাস্ট 1-2 বছর আগে চায়নার ব্রোকার্ড একটা পিস ফার্স্টে আবার কনসুলেট ওপেন করতে চাচ্ছে। এখানে ধরেন ইরান যে প্রক্সিগুলো মেনটেন করে, এটার কারণে কিন্তু যেমন হুতি প্রক্সির কারণে সৌদি আরব আনকমফোর্টেবল থাকে। আবার ধরেন লেবাননে যে হেজবুল্লাহ আছে, লেবাননের সরকার কিন্তু হেজবুল্লাহর ব্যাপারে খুব একটা কমফোর্টেবল না।
তাহলে ধরে নিলাম একটা হাইপোথেটিক্যাল সিনারিও যেখানে ধরেন ইসরায়েল একটু দুর্বল হয়ে গেল, ইউএসএ অনেকটা পিছিয়ে গেল, এইরকম সিনারিওতে ইরান কি অন্যান্য মধ্যপ্রাচ্যে যে কান্ট্রি আছে তাদের সাথে কি ফ্রেন্ডলি রিলেশন ডেভেলপ করতে যাবে, নাকি সে আসলে ওখানে আরেকটা পরাশক্তি যেরকম বিহেভ করে, যেমন সার্ক এরিয়াতে ভারত বিহেভ করে, ওরকম করার চেষ্টা করবে? না, আমি মনে করি না যে কারণ সে তো আমেরিকাকে হারায় দিছে, নাও হি ইজ চ্যাম্পিয়ন। ইউএসএ কে পরাজিত করেছে, ইসরায়েলের সাথে মীমাংসা হয়নি, এটা এক ইস্যু। আপনাকে দেখতে হবে মধ্যপ্রাচ্যের মানে মূল ইস্যুটা কি, বোন অফ কন্টেনশনটা কি নিয়ে। এটা কিন্তু সেই 1916 সালে স্কাই স্পিক আউট লাইন। সুতরাং মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক যে সমস্যা, এটা কিন্তু শিয়া এবং সুন্নি ব্লকের মধ্যে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় 15% হচ্ছে গিয়ে শিয়া এবং বাকি 85% হচ্ছে গিয়ে সুন্নি। তাহলে এখন এই শিয়া বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ইরান। তো আর বাকি যে দেশগুলির কথা বললেন, সৌদি আরব, কুয়েত, কাতার, এরা কিন্তু সুন্নি দেশ। এখানে আবার যেটা হতে পারে ম্যাক্সিমাম, আবার সেই হিজবুল্লাহর রকেট শক্তিশালী হবে, আবার হুতিদেরকে দিয়ে মানে প্রক্সিটাকে শক্তি। এর বাইরে ইরানের কিন্তু খুব একটা এগোনোর সুযোগ নাই। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টার্কির আবির্ভাব। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে টার্কি এখন ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করছে, এবং টার্কির সাথে যদি গালফ কান্ট্রির কারো একটা সখ্যতা মানে দাঁড়িয়ে যায়, তাহলে সেটা কিন্তু ইউএস এর বিকল্প শক্তি হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলি আমন্ত্রণ জানাবে। এই একটা চেঞ্জ হতে পারে, কেননা মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রি, জিসিসি কান্ট্রি যারা ইউএস তাদের প্রতিরক্ষার জন্য ইউএস এর উপর নির্ভরশীল, তারা কিন্তু এবার একটা খুব ক্লিয়ার মেসেজ পেয়েছে যে ইউএস এর এই আশ্বাস আমাদের জন্য যথেষ্ট নয়। এবার সেক্ষেত্রে একটা দেশই তাদের পাশে দাঁড়াতে পারে বিকল্প শক্তি হিসাবে, কোনোদিন ইরান নয়। ইরানের সাথে কোনোদিনই সৌদি আরবের সখ্যতা হবে না, ইরানের সাথে ইউএর কোনোদিনই সখ্যতা হবে না, দ্যাট ইজ ফর শিওর। এবং ইরানের সাথে ততটুকুই সখ্যতা রাখবে যতটুকু স্বার্থ তার হরমুজ প্রণালীতে রয়েছে। যেমন কাতার $100 বিলিয়ন শুধুমাত্র এলএনজি রপ্তানি করে, এবং এটার মানে পুরাটাই হচ্ছে গিয়ে হরমুজ হয়ে যায়। সুতরাং এই শর্তে ইরানের সাথে যতটুকু সদ্ভাব রাখতে হয় ততটুকু সদ্ভাব রাখবে। বা আরামকো বা সৌদি আরবের যে টোটাল এনার্জি, এটা তো পুরো ওয়ার্ল্ড এনার্জির প্রায় 23% এনার্জি তারা এই রুটে মানে রপ্তানি করছে। তো এইটার ক্ষেত্রে যতটুকু সম্পর্ক ইরানের সাথে রাখতে হয় ততটুকুই সুর রাখবে, কিন্তু এর মানে এই নয় যে নতুন শক্তি হিসাবে, এমনকি নিউক্লিয়ার পাওয়ার হিসাবে যদি ইরান প্রতিষ্ঠিত হয়, সুতরাং ইউএস এর জায়গায় ইরানকে বসাবে। ওই যে স্কাই স্পিক আউট লাইন, ওই শিয়া সুন্নি দ্বন্দ্ব, এটা কোনোদিন নিষ্পত্তি হবার মতো নয়। ইরানের ক্ষেত্রে একটা জিনিস ভ্যানগার্ড করতেছে স্যার, যেটা দেখে মনে হচ্ছে, সেটা হচ্ছে ডি-ডলারাইজেশন। আসলে ইরানের উপরে আক্রমণ করতে এসে এবার আমেরিকা সব দিক থেকেই বিপদে পড়ে গেছে। যেমন কাতার, ইউএই সহ এখানে যে চমৎকার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তার ছিল, ইনক্লুডিং ধরেন অ্যারাউন্ড 20 স্মল ক্যান্টনমেন্টস অফ ইউএস আর্মি ইন ভেরিয়াস কান্ট্রিজ। তো সেখান থেকে এখন যখন পিছু হটতে হচ্ছে, তখন কিন্তু চায়না এবং রাশিয়া খুব চমৎকারভাবে ইরানের সাথে একটা অ্যালায়েন্স ক্রিয়েট করেছে। এই অ্যালায়েন্সটা আসলে মানে কিভাবে ইম্প্যাক্ট করতে যাচ্ছে জিও স্ট্র্যাটেজিক্যালি যদি বলেন? জিও স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা বলি, ডি-ডলারাইজেশনের যে প্রজেক্ট, এটা কিন্তু নতুন না। এর আগে ব্রিক্স আগে থেকেই করছে, এর আগে চায়না চেষ্টা করেছে, মাঝে রাশিয়া চেষ্টা করেছে, বাট সফল হয়নি। ডলার কিন্তু খুবই স্ট্রং একটা কারেন্সি, এর ধারে কাছে পৌঁছানো সম্ভব না। মাঝে আমরা ইরানকেও চেষ্টা দেখলাম যে তাদের কারেন্সিতে এটা পেমেন্ট করা যায় কিনা, সেটা বাস্তবতা হয়নি। এখন দেখুন ওভারঅল যে বিশ্ব ভূ রাজনৈতিক অবস্থান, সেখানে চায়না কিন্তু সবচেয়ে স্মার্ট। চায়না এই যুদ্ধের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে গিয়ে দেশগুলোর মধ্যে একটা হলো চায়না। সুতরাং চায়না বুঝে ব্যবসা এবং বাণিজ্য। চায়না চাচ্ছিল খুব মানে আনইন্টারাপ্টেড ফ্লো অফ ইটস ন্যাচারাল রিসোর্সেস, মানে গ্যাস এবং তেল, বিকজ এটা যে মিয়ানমার হয়ে সিতুয়ে থেকে যেটা কুনমিং হয়ে যেটা মানে ক্রুড অয়েল যেটা পরিবহন করে। সো আমি মনে করি না
চায়নার কোনো ধরনের এটা নিয়ে, আমি চায়নায় গিয়েছিলাম, যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে তার কোনো মানে লোকজন জানেও না হয়তো বা, তাদের যে পরিমাণ চাহিদা গভর্নমেন্ট কিন্তু ঠিকই তাদেরকে সরবরাহ করছে। রাইট। দ্বিতীয়ত হলো যে চায়নার বিষয়, চায়না কিন্তু কোনো সময় আগ্রাসী শক্তি নয়, এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই যে চায়না তার বিজনেস যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে এর জন্য। এবং চায়না তো হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা, মানে ইরানের যে ন্যাচারাল রিসোর্স আছে, জ্বালানি আছে, সবচেয়ে নাম্বার ওয়ান বায়ার বা উপকারভোগী। আচ্ছা, এখন আসি যে রাশিয়া আসলে আরেক বিপদে আছে, ইউক্রেন নিয়ে। এবং এখানেও দেখেন যে তাদের যে ড্রোন, সেটাও কিন্তু এই যে একটা যুদ্ধ একটা জাতিকে মানে সক্ষমতার একটা বড় জায়গায় পৌঁছে দেয়। ইউক্রেন তার প্রমাণ, ইসরায়েল তার, ইরান তার প্রমাণ। সুতরাং ওখানে রাশিয়াও চেষ্টা করছে কোন রকম ওই নাকে খত দিয়ে যদি বের হওয়া যায়। তো তার এই এফোর্টটা, যদিও এই যুদ্ধের মধ্যে সম্ভবত মানে অ্যারাউন্ড 10-12 বিলিয়ন ডলার আর্ন করেছে, বিকজ অফ তার যে তেলের প্রাইস বাড়িয়ে বা বিকল্প সোর্স হিসেবে সাপ্লাই দিয়ে। তো আমি মনে করি না যে চায়না এবং রাশিয়ার ক্ষেত্রে এই যুদ্ধের পরবর্তীতে কোনো বড় ধরনের কোনো প্যারাডাইম শিফট হবে। তারা যেখানে ছিল, যেভাবে ছিল, মোটামুটি সেই জায়গায় থাকবে। কিন্তু এখানে বড় শিফট হবে, যেটা মানে কয়েকটা দেশের মধ্যে ইউএসএর যেমন বড় ধরনের একটা নৈতিক পরাজয় হলো, তার মিথ ভেঙে গেল, তারপরে মধ্যপ্রাচ্যে তার বন্ধু কমে যাবে, তারপরে মধ্যপ্রাচ্যে যে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে সেটা কমে যাবে। সব দিক থেকে ইউএস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো ইউএসএ, এবং সবচেয়ে বেশি মানে লাভবান যদি কোনো দেশ হতে সেটা হচ্ছে গিয়ে ইসরায়েল। এবং ইসরায়েলে আবার আরেকটা সংখ্যা দেখা দিয়েছে এখন, কিন্তু ইসরায়েলের যে ইসরায়েল কিন্তু এই শান্তি চুক্তি নিয়ে এই যে জেনেভাতে যেটা হচ্ছে সেটা নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা ইউএস এর কথা শুনতে বাধ্য নই, আমরা লেবাননের এটা আমরা ছাড়ছি না, ল্যাটিন রিভার পর্যন্ত আমরা ক্লিয়ার করবই। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু যেটা বড় ধরনের ধাক্কা ইসরায়েলে হতে যাচ্ছে সেটা হচ্ছে, আমি সংশয় প্রকাশ করছি, সম্ভবত এবার নেতানিয়াহুর ভূমিধস পরাজয় হবে নির্বাচনে। বিকজ যুদ্ধ চালানো এবং ইরানের উপরে চাপ রাখাটা একমাত্র বুদবুদ যেটা নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার সম্ভাবনা ছিল। যেহেতু মোটামুটি একটা সেটেলমেন্টে যাচ্ছে, সুতরাং এটা নেতানিয়াহুর জন্য পরাজয়। এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গতকাল বলেছেন যে লাঠি এবং পাথর দিয়ে পিটিয়ে এখন নেতানিয়াহুকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে। আস্তে আস্তে নেতানিয়াহু অপ্রাসঙ্গিক না, মানে নেতানিয়াহুর দল সামনে ক্ষমতা, বিকজ সাধারণ ইসরায়েলিরা এই যুদ্ধটাকে পছন্দ করছে না, কারণ ইটস আননেসেসারি একটা ওয়ার, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এর মাধ্যমে যে পরিমাণ ক্ষয়ক্ষতি, যে পরিমাণ ভোগান্তি হলো, এবং স্পষ্টত ইরান যেটা করতে পেরেছে তাদের একদম হৃৎপিণ্ডে হাত দিতে পেরেছে। সুতরাং মানে ইসরায়েলের যে একটা মিথ ছিল যে ইরান কোনোদিনই, ধারণা ছিল যে ইরান কোনোদিনই আমাদের মূল ভূমিতে আঘাত করতে পারবে না, সেটাও তো ভেঙে চৌচির হয়ে গেল। তো সব দিক থেকে নেতানিয়াহুর অর্জনটা কি? ওই যে জিম্মি যাদেরকে আটক করেছিল তাদেরকেও তো শেষ পর্যন্ত ফিরে পেল না, এর মাধ্যমে হামাসকেও নিবৃত্ত করতে পারলো না। তা হামাস আরো শক্তিশালী হলো, হিজবুল্লাহ আরো শক্তিশালী হলো, হয়তো হুতি আবার শক্তিশালী হলো, ইরানের দেখা যাচ্ছে যে মিসাইল শেষই হচ্ছে না। তাহলে ইসরায়েলের লাভটা হলো কি দিন শেষে? এই জায়গায় স্যার, আপনি আপনার একটা টক শোতে একবার বাংলাদেশের মানুষের এই ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে ওয়াটার টেরোরিজম বা পানি সন্ত্রাস পরিচালনা করছে আমাদের স্বাধীনতার পর থেকে, এটা নিয়ে বাংলাদেশের মানুষের উদাসীনতা দেখে একবার আক্ষেপ করে একটা টক শোতে আপনি বলেছিলেন যে বাংলাদেশের আসলে একটা যুদ্ধ দরকার। তো যদি আমরা ধরে নিই যে মানে সমর ইতিহাসবিদদের ভবিষ্যৎবাণী যদি সঠিক ধরে নেই যে ভবিষ্যতে একদিন পানির জন্য যুদ্ধ হবে, তাহলে আসলে বাংলাদেশ আর ভারতের ভিতরে একটা যুদ্ধ হয়তো অপেক্ষা করছে। তাহলে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে যুদ্ধ লাগবে, তাহলে ইরান যুদ্ধ থেকে আমাদের আসলে কি শেখার আছে? ইরান যুদ্ধ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার আগে আমি ট্রটস্কির একটা কথা বলি, ইউ মে নট বি ইন্টারেস্টেড ইন ওয়ার, বাট ওয়ার ইজ ইন্টারেস্টেড অন ইউ। ওকে, মানে যুদ্ধ আমি পছন্দ করি, যুদ্ধ তো আমাকে পছন্দ করি, তখন কি হবে? দেখুন, বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক বিষয়গুলি এবং পানির ব্যাপারটি এত ন্যায্য হিস্সা বঞ্চিত বাংলাদেশ, সেখানে আমি মনে করি যে একটা বড় ধরনের সংঘাত হবে যদি এটার
সঠিক অবস্থান থেকে বাংলাদেশ এটাকে দাবি করে। তো মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধ থেকে আমরা যেটা বড় শিক্ষা, শুধু ইরান না, আপনি ইউক্রেনের কথা চিন্তা করেন, কখনো ভেবেছিলেন যে ইউক্রেন এতদিন ধরে মাথা উঁচু করে রাশিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? না, সবাই ভাবছিল কুইক এন্ড সুইফট। 2 সপ্তাহের এবং মানে আজকে হবে কালকে শেষ হবে এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে মানে কিভাবে এবং সক্ষমতাটা কোন পর্যায়ে গেছে, যে কিছুদিন আগে একটা অর্থনৈতিক সামিটে মানে সেন্ট পিটার্সবার্গে পুতিন যাওয়ার 2 ঘন্টা আগে ইউক্রেন এখানে ড্রোন আঘাত করেছে, মিসাইল অ্যাটাক করেছে। তাহলে সক্ষমতার কোন জায়গায় গেছে? তাহলে কথা হলো যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমরা শুধু থিওরিটিক্যালি কথা বলছি, গত 54 বছর পার হয়ে গেল। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যবস্থা, আমি একদম সজ্ঞানে একদম জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, একেবারে দুর্বল, ভঙ্গুর, যেটা নিয়ে কথা বলতে আমি সাহস পাই না একজন নিরাপত্তা বিশারদ হিসেবে। আমরা ওই মিথের মধ্যে আছি যে কোনোদিন আমাদেরকে আক্রমণ করবে না। কিন্তু তাহলে যদি নাই মানে আক্রমণ যদি নাই করে, তাহলে সবকিছু বন্ধ করে দেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, কোনো কিছু দরকার নেই। এখানে 1000 কোটি টাকা মানে খরচ করা তো অপচয়। তো তাহলে কেননা এই যে কোনোদিন আমাকে কেউ আক্রমণ করবে না এরকম চিন্তা করা, দিস ইজ কার্ডিনাল মিলিটারি সিন, এটা একটা সামরিক গোনা এইরকম লাইনে চিন্তা করা। তাহলে যদি আপনার অস্তিত্বের জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার সার্বভৌমত্বের জন্য আপনার নিরাপত্তা ব্যবস্থা করতে, তাহলে দ্যাট হ্যাজ টু বি প্রুডেন্ট। এটাকে জুৎসই করতে হবে। এখন বলবেন যে আমরা ছোট দেশ, অর্থনীতি ছোট, গরিব দেশ, এরকম বলবেন? লোক এট সিঙ্গাপুর। সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, আমাদের একটা জেলার সমান। তারা কি করলো? তারা পারসিভড এনিমি করলো। আমি এর আগে অনেকবার ব্যাখ্যা করেছি যে প্রথম যাদের ছিল স্ট্র্যাটেজি। ইন্টারেস্টিং স্যার, আপনি এই পারসিভড এনিমির যে এর আগে যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন, ওখান থেকে আমি যেটা ড্র করলাম সেটা হচ্ছে যে ইরান 1979-এ আমেরিকাকে তার পটেনশিয়াল এনিমি ডিক্লেয়ার করেছে এবং অ্যাকর্ডিংলি তারা প্রিপারেশন নেওয়া শুরু করছে, বিকজ আমেরিকাকে তারা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ মানে কেন যেন ইন্ডিয়াকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসেবে ডিক্লেয়ার করতে লজ্জা পায়। যেমন আজকে দেখেন শুভেন্দু অথবা হেমন্ত ও পাশ থেকে বলতেছে যে এ দিবে 96 লাখ, ও পাঠাবে 19 লাখ, বাংলাদেশে পুশিং করবে। কিন্তু বাংলাদেশের সীমান্ত জুড়ে যে 102টা সংসদীয় আসন আছে, এই পলিটিক্যাল রেটোরিকের এগেইনস্টে এরা কিছুই বলছে না। তাহলে এই যে জিনিসটা আপনি বললেন যে একমাত্র ভাসানী ছাড়া আর কেউই আমাদের বিরুদ্ধে ভারত যে নদী সন্ত্রাসটা করছে এ ব্যাপারে মুখই খুলছে না, এইটার রহস্য কি স্যার? রহস্য হচ্ছে যে আমাদের নাকি বোঝে না আমাদের পলিটিশিয়ানরা? না, বুঝে তো বটেই। আমাদের কাছে যে জিনিসটা, আমরা যে কলোনিয়াল যুগ থেকে আমাদের যে দাসত্ব মানসিকতার একটা বিষয় আমাদের অস্থি মজ্জা ডিএনএর ভিতরে প্রবেশ করেছে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। সুতরাং আপনার 71 সালে ভারত আমাদের সহযোগিতা করেছে, ফাইন, ওয়েল ডান, তার জন্য আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকৃতি জানাবো। কিন্তু তারপর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেটা আমরা অবলম্বন করিনি। কারণ তৎক্ষণাৎ যে চুক্তিগুলো হয়েছে, ইন্দিরা মুজিব চুক্তি থেকে শুরু করে এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, মানে সেই সময় যে সীমান্ত রিলেটেড 75-76 যে চুক্তিগুলি হয়েছে, ইনল্যান্ড ওয়াটার ট্রিটি হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা মোটামুটি সম্প্রদানকারকে সর্বস্ব বিক্রি করে দিয়েছি। আমি একটা উদাহরণ দিই, 1972 সালে ইনল্যান্ড ওয়াটার ট্রিটির জন্য, মানে বাংলাদেশের জলসীমা ব্যবহার করার জন্য ভারত আমাদের 5 কোটি টাকা দেওয়ার কথা, বা ওই সময় যে চুক্তি স্বাক্ষর হয়েছে, এই 5 কোটি টাকা অদ্যাবধি 1 টাকাও বাড়েনি। আবার ওই যে ফারাক্কা 41 দিনের জন্য খুলবে বলছিল, সেই 41 দিন এখন 41 দিন কোনোদিন আসবে না। এখন কথা হলো যে বাংলাদেশের যে 54টা নদী আছে, তার মধ্যে 3টা নদীর আমরা চুক্তি দেখতে পাচ্ছি। গঙ্গা চুক্তি, যেটা শুভঙ্করের ফাঁকি, আমি এটা অনেকবারই বিভিন্ন যে টক শোতে ব্যাখ্যা করেছি। ডিসেম্বরে তো এটা রিনিউ করার কথা। এখন আমরা দেখব। কথা হলো যে চোখে চোখ রাখতে হলে, কথা বলতে হলে আপনার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। আপনার এখন বলতে হবে চুক্তি হবে, মানে তিস্তা নিয়ে প্রসঙ্গ আসবে না, আমি গঙ্গা নিয়ে আগাবো না, স্টপ। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এরকম যদি আমরা মানে ডিফারেন্স নিয়ে কথা না বলি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তারপরে দেখুন যে 2023-এ সর্বশেষ নদী সংক্রান্ত যে ব্যাপার আপনার
রয়েছে, সেখানে হাসিনা মোদির মধ্যে আপনার কুশিয়ারা নদীকে মোটামুটি গলা টিপে আমরা হত্যা করলাম। কারণটা কি? কারণটা হচ্ছে ত্রিপুরা বা চট্টগ্রাম থেকে সেভেন সিস্টার্স এর যে আছে রাজধানী আছে, এখানে পণ্য পরিবহন ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য। বিনিময়ে কি কথা হলো যে নেপাল এবং ভুটান থেকে আমরা এই ট্রানজিট সুবিধা নেব। নেপালে জানেন যে আপনার জলবিদ্যুৎ ওদের হিউজ প্রোডাকশন, বাট ওরা বিক্রি করতে পারে না, আমরা এখানে অনেক কম দামে আনতে পারতাম। সেখানে ভারতের যে আছে যোগাযোগ আছে সেটার মাধ্যমে আনার কথা ছিল, কিন্তু আমরা আনতে পারিনি। কিন্তু আমরা এই যে বরং আদানির কাছে 2023-এই আমরা যে চুক্তি করলাম সেখানে সম্ভবত 150 বা 160 কিউসেক পানি তোলার, সেটারও অতিরিক্ত পানি অলরেডি তারা উত্তোলন করতে শুরু করেছে। এখন কথা হলো যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে সেভেন সিস্টার্স এর সকল রাজধানীর গড় দূরত্ব হলো 1500 কিলোমিটার, আর চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে ত্রিপুরা থেকে এটা হলো 450 কিলোমিটার। তাহলে কত বড় একটা সুযোগ আমরা তাদেরকে দিলাম। আচ্ছা, এর মধ্যে ভারত আরেকটা পদ্ধতি অবলম্বন করেছিল, আরেকটা পথ অবলম্বন করেছে, সেটা হচ্ছে হুগলি থেকে সিত্তে 539 কিলোমিটার এই সমুদ্রপথ পাড়ি দিয়ে কালাদান মাল্টি মডেল যে প্রজেক্ট আছে সেটা দিয়ে আইজল পর্যন্ত, মানে পালাতোয়া, কালাতোয়া, জরিনপুরে আইজল পর্যন্ত, মানে 7টা দেশের সাথে কমে। কিন্তু এইটা করে তারা লাভবান হয়নি। একই সময় একই দূরত্ব, মানে অনেক বেশি সময় লাগছে, অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে, অনেক বেশি খরচ হচ্ছে। তাহলে বাংলাদেশের কাছে যে অভাবনীয় একটা সুযোগ পেল, তার বিনিময়ে কি আমরা নেপাল এবং ভুটান থেকে বিদ্যুতের মতো বিষয়টা আনতে পারতাম না? না, ওটা তো দেয়ই নেই স্যার। বরং আরো ভারত কর্নার্ড নামে একজন ইন্টেলেকচুয়াল, তিনি তো বললেন যে এত ঝামেলা বাদ দিয়ে 22 কিলোমিটার চওড়া যে শিলিগুড়ি করিডোর আছে, রংপুর দখল করে এটাকে 150 কিলোমিটার করে ফেলা হোক। হোয়াট ইজ ইউর সে অন দ্যাট? আচ্ছা, এটা উনি কিন্তু কোনো সস্তা লোক না। আমি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য ভারত কর্নার্ড। আচ্ছা, এটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা বক্তব্য। আমি মনে করি ভারত যদি এ ধরনের বিষয় নিয়ে খেলাধুলা করে, আলোচনা করে, তাহলে ভারতে বিপদে পড়বে। ভারত কখনোই ধর্মনিরপেক্ষ দেশ ছিল না আগাগোড়াই। এটা আমি উদাহরণ দিচ্ছি যে ভারত যখন স্বাধীন হয় তখন নেহেরু বেদের নিয়ম অনুযায়ী অগ্নিহোত্র অনুষ্ঠান করছিল, অভিষেক, করোনেশন যে অনুষ্ঠানটা হয়। তো নেহেরু মোটামুটি খালি গায়ে তার মন্ত্রীদেরকে নিয়ে বেদের নিয়ম অনুযায়ী অগ্নি সামনে রেখে অগ্নিহোত্র অনুষ্ঠানটা করছিল রাষ্ট্র ক্ষমতা নেওয়ার আগে। অনেক দূরে দাঁড়িয়ে ছিল আম্বেদকর এবং মৌলানা আবুল কালাম আজাদ, বিকজ তারা হিন্দু নয়। আচ্ছা, তো এই ছবিটা ছেপে ইউএসএ লাইফ ম্যাগাজিন চমৎকার একটা আর্টিকেল, একটা টাইটেল দিল, বার্থ অফ এ সেকুলার নেশন। মানে ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু ধর্মীয় কায়দায় নন মুসলিমদের, নন হিন্দুদেরকে বা অ্যাসাইড করে, মানে হিন্দু বাদে যারা আছে তাদেরকে দূরে রেখে। সো ওই সময় ইউএস লাইফ ম্যাগাজিনের এই যে তির্যক একটা মন্তব্য, সেটার থেকে ভারত সরে এসছে না। ইভেন 2026-এও তো স্যার এই শুভেন্দু বলল, তো হোয়াট ইজ ধর্মনিরপেক্ষতা? ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, সো হিন্দুইজম। সুতরাং দেখুন যে নেহেরু মাথায় টুপি দিয়ে অনেক দিন, বা কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ভারতের, দীর্ঘদিন ধরে একটা ধর্মনিরপেক্ষতার ভান বা অভিনয় করেছে। এখন দেখুন যে বিজেপি সরকার আসার পরে পুরো গ্যামেট হিন্দুত্ববাদী পরিস্থিতির দিকে চলে গেল। আপনি খেয়াল করেছেন কিনা যে ইরানের সেনাবাহিনী প্রধান চমৎকার কথা বলেছেন, যদি ভারতের পরিস্থিতি হয় তাহলে ভারতের 2টা রাষ্ট্র হওয়া উচিত। 22 কোটি মুসলমানদের জন্য এক রাষ্ট্র এবং বাকিদের হিন্দুদের জন্য আরেক রাষ্ট্র। তাহলে কারণ ওরা তো রংপুরে 2টা রাষ্ট্র একই কথা বলছে। এখন দেখেন দ্বিজাতি তত্ত্বের যে ভয়ঙ্কর একটা বিষয় আছে, দ্বিজাতি তত্ত্ব 1947 দ্বিজাতি তত্ত্ব নিয়ে 2টা দেশ বিভক্ত হলো। সো দ্বিজাতি তত্ত্ব সত্য প্রমাণ হলো। 1971 সালে তাহলে তো দ্বিজাতি তথ্য মিথ্যা প্রমাণ হলো। আবার কেন মুসলমানদের বিভেদের 2টা রাষ্ট্র হলো? তাহলে এখন আসুন যে এখানে সবচেয়ে সেন্সিটিভ যে ইস্যুটা, ভারত উপমহাদেশ, ভারতকে কিন্তু
দেশ বলা হয়, কিন্তু এটা কোনো দেশ না, এখানে অনেক জাতির সম্মেলন, রাইট, বহুজাতিক এই তো বিষয়। তাহলে এখন এই উপমহাদেশে একমাত্র বাংলাদেশের মুসলমানরা স্বাধীন রাষ্ট্র স্থাপন করতে পেরেছে। সুতরাং সেই দিক থেকে ওরা হিংসা করে এই জন্য, সেই দিক থেকে মানে বাংলাদেশের মুসলমানরা একমাত্র জাতীয়তা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পেরেছে। এখন এই শিক্ষা নিয়ে শিখরা একত্রিত হয়, খ্রিস্টানরা জো অঞ্চল নিয়ে 2 লাখ স্কোয়ার কিলোমিটার, আপনি 60% 70% হচ্ছে খ্রিস্টান। তারা যদি আমরা খ্রিস্টান রাষ্ট্র চাই, যদি বলে শিখরা বলে আমরা খালিস্তান রাষ্ট্র চাই, ওরা তো চাচ্ছেই, চাবি স্বাভাবিক। সুতরাং ভারতের যদি এই দ্বিজাতি তত্ত্বের কথা বলে, তাহলে ভারত একদিন বিপদে পড়বে, খান খান হয়ে যাবে ভারত। আর এই যে উন্মাদনা দিয়ে, ধর্মীয় উন্মাদনা দিয়ে, আরএসএস এর হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা দিয়ে কোনোদিন ভারতকে টিকে রাখা যাবে না। দেয়ার ইজ এ রিজন টু বিলিভ দ্যাট বাংলাদেশকে সাপ্রেস করতে পারলে ইন্ডিয়ার আসলে একটা বড় লাভ আছে। এবং আপনারা জনতার দল, আপনাদের প্রথম যে ফ্ল্যাগশিপ এজেন্ডা অথবা ইশতেহার, সেখানে ছিল যে আপনারা রাষ্ট্রের নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চান। ইরানে যেরকম আমরা দেখলাম মোজাইক ডিফেন্স মোটামুটি মানে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, এবং সমর ইতিহাসে এটা একটা নতুন পেজ অ্যাড হলো, মোজাইক ডিফেন্সের যে কনসেপ্টটা। তো এই যে আপনার এই যে ফিলসফিটা, যে বাংলাদেশের মানুষের মানে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের সবার কম্পালসরি মিলিটারি এডুকেশন থাকা উচিত, ট্রেনিং থাকা উচিত, এটা কি এই ধরনের ভারতীয় হেজিমনির কারণেই আসছে আপনার মাথায়? না, বিষয়টি আমি সেটা মনে করছি না। যে প্রথমত কথা হচ্ছে যে আপনার মার্ফিজ ল অনুযায়ী বলা আছে যে যুদ্ধ সবসময় নেইবারিং বাউন্ডারির মধ্যেই হবে, এটা মার্ফিজ ল। তো মার্ফিজ তো অনেক পুরোনো একটা থিওরি দিয়েছেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। সেই ফকল্যান্ডে গিয়ে ইংল্যান্ড যুদ্ধ করলো, তারপরে কত দূরত্ব পাড়ি দিয়ে ইউএসএ গিয়ে ইসরায়েলে ওয়ার করলো। সুতরাং এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু বাউন্ডারি নেই, তারপরে যুদ্ধ হচ্ছে। সুতরাং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা ওই জায়গায় দিয়েছে। আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে শত্রু ভাবতে চাই না। আমরা যেই বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করবে সেই আমাদের শত্রু। আমি 2016 সালে চীনে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে যখন আমি ট্রেনিং করতাম, বাংলাদেশ সাবমেরিন নিয়ে আসে। তো প্রথম চীনের থেকে সাবমেরিন, তখন ওই কমান্ডান্টকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা তো সাবমেরিন নিচ্ছি তোমাদের কাছে, এটা নিয়ে আমাদের প্রতিবেশী অনেকেই খুব উৎকণ্ঠা প্রকাশ করছে। তখন উনি চমৎকার উত্তর দিলেন যে ওয়াই ডু দে কনসিডার দেমসেলভ ইউর এনিমি? তারা যদি শত্রু মনে করে তাহলেই কনসার্ন হওয়ার কথা, আদারওয়াইজ প্রত্যেকটা দেশের তো নিজস্ব নিরাপত্তা, নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবস্থা থাকবেই। তাহলে এখন কথা হচ্ছে যে সার্বিকভাবে আমরা যেটা চিন্তা করেছি যে পৃথিবীর যদি 3-4টা দেশ থাকে যেটা মানে দুর্ভেদ্য, যেখানে প্রবেশ করা খুব সহজ কিন্তু বের হওয়া খুব কঠিন, সেখানে তার মধ্যে বাংলাদেশ একটা, এটা ন্যাচারাল একটা ডিফেন্ডেড কান্ট্রি। হ্যাঁ, এর সাথে যদি আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমি এটাকে পয়জনাস বীজ মনে করি, মানে ওই ভীমরুলের মতো হিউজ একটা ডিটারেন্স হবে। যদি এখন আমাদের জাতীয় সমস্যা কি? আমাদের জাতীয় সমস্যা হলো এটা তো শতদা বিভক্ত। আমাদের ন্যাশনাল ইস্যুগুলোতে কখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এখন পর্যন্ত দেখেন জাতীয় ঐক্যটা কোথায়? আপনার সবার আগে যখন জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করবো, প্রথম চিন্তা করবো জাতীয় ঐক্য। এখানে কোনোদিন ঐক্য নাই তো। 3000-4000 বছর ইতিহাসে বাংলাদেশের এই জনগোষ্ঠীর মধ্যে ঐক্য পাওয়া যায়নি, ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি। আজকে আপনি বলেন যে সবার আগে দেশ সবাইকে এক ঐক্যবদ্ধ হবে কিভাবে? হওয়া তো সম্ভব না। সুতরাং কোনোভাবে যদি এই সেন্সটা প্রিভেইল করে যে আমার দেশকে রক্ষা করার জন্য আমরা একসাথে দাঁড়াবো। আজকে আপনি ভারতের সাথে যে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো হচ্ছে, সেখানে অনেক বাংলাদেশি সেখানে ষড়যন্ত্রমূলকভাবে অংশগ্রহণ করছে না, করছে তো। তাহলে সেখানে আমরা মনে করেছি এই যে গড গিফটেড যে দুটা জিনিস আমরা পেয়েছি, একটা জিওগ্রাফি ইটসেলফ। আপনি যদি বাংলাদেশের মানচিত্রতে দেখান, মানুষের হিউম্যান বডির যদি শুধুমাত্র আপনি ব্লাড ভেসেলগুলো দেখেন, ওই রকম একটা ব্যাপার, শিরা অপসরা এমন ভাবে মানে নদীগুলি ছড়িয়ে আছে। সো এটা ন্যাচারালি প্রোটেক্টেড একটা কান্ট্রি। এবং সেখানে যদি আমরা বিশাল জনগোষ্ঠীকে, যেমন 18th সেঞ্চুরি থেকে নেশন অ্যাট আর্মস ছিল, পুরো জাতীয় অস্ত্র তুলে নিত প্রতিরক্ষার জন্য। তো সেখানে যদি মৌলিক সামরিক প্রশিক্ষণ থাকে, ওয়েভ আফটার ওয়েভ, ইরান আজকে এত শক্তিশালীভাবে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারলো? যখন
ট্রাম্প ঘোষণা করলো যে সিভিলাইজেশনকে মুছে দেওয়া হবে, যদিও আমি সেদিন নিশ্চিত ছিলাম যে হি উইল ডু নাথিং। তো প্রতিক্রিয়া হিসাবে ইরানে কি আমরা দেখলাম, সব জায়গায় রাত দিন পাহারাদার 1,40,00,000 লোক নিয়ে তার প্রেসিডেন্ট ঘোষণা দিল যে উই আর হিয়ার টু ডাই। এই ঐক্য আপনি পাবেন কোথায়? সুতরাং কিছু কিছু জায়গায় ন্যাশনাল পাওয়ার যদি আপনি চিন্তা করেন, কগনিটিভ আছে, নন কগনিটিভ আছে। কগনিটিভের মধ্যে সবচেয়ে বড় ন্যাশনাল পাওয়ার হচ্ছে জাতীয় ঐক্য। তো এই একটা জায়গা, দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, এই কিছু মৌলিক জায়গা আছে যেখানে কিন্তু দেশ এক হয়ে দাঁড়াতে পারে। আজকে পানির বিরুদ্ধে, পানি নিয়ে মানে ভারতের সাথে যদি কখনো যুদ্ধ হয় বাংলাদেশের, তার একমাত্র কারণ হবে পানি, দ্যাট ইজ ফর শিওর। তো সুতরাং আমি মনে করি আমরা এই কারণে জনতা দল প্রথম আমাদের রাজনৈতিক যে কর্মসূচি সেটা ছিল জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। আমরা এখন থেকে চাচ্ছি আজকে যারা স্কুল বয়েজ গার্লস তাদেরকে এখন থেকে ওই সেন্স তার ভেতরে ঢুকাতে হবে যে সময়ে আমি যেন দেশের জন্য আমি প্রস্তুত হয়ে প্রতিরক্ষার মানে একজন ভ্যানগার্ড হিসেবে, সৈন্য হিসেবে। এই জন্য আমরা এই আইডিয়াটাকে ফ্লট করার চেষ্টা করছি। আমি আশা করছি সরকার এটা যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করে ভবিষ্যতে একদিন না একদিন এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংবিধানে সংযোজিত হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইরান রেডিও বাংলাকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো আপডেট অথবা লেটেস্ট সিচুয়েশন নিয়ে আপনার সাথে একত্রিত হব। ধন্যবাদ আপনাকে। সেই দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইরান রেডিও বাংলার নিয়মিত অনুষ্ঠান মুখোমুখি দেখুন এবং মুখোমুখির ইউটিউব চ্যানেল, ফেসবুক যে গ্রুপগুলো আছে এবং লিঙ্কগুলো আছে সেগুলো ক্লিক করে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।